আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। আমাদের আজকে ফিজিওলজির ফোর্থ ভিডিও লেকচারটি হবে, যেখানে উইল ডিসকাস অ্যাবাউট এন্ডোক্রাইনোলজি অ্যান্ড রিপ্রোডাকশন, হুইচ ইনক্লুডস হাইপোফাইসিস অর পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওভারিয়ান টেস্টিস, রিপ্রোডাকশন অ্যান্ড কন্ট্রোল অফ ফার্টিলিটি ইন মেল অ্যান্ড ফিমেল। এই টপিকসগুলো থেকে আমরা আসলে কি করব আজকে? আমরা প্রত্যেকটি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন, মানে কি কি হরমোন সিক্রেশন হয় সেটি জানব। হরমোনগুলোর নর্মাল ফিজিওলজিক ফাংশন কি সেটা জানব। হরমোনগুলোর রেগুলেশন কিভাবে হয় সেটা জানব। অ্যান্ড ফাইনালি হরমোন কম সিক্রেশন বা বেশি সিক্রেশন হলে কি কি সমস্যা হতে পারে সেটি নিয়ে আমরা জানব। সো এন্ডোক্রাইনোলজিতে কিভাবে আমরা অ্যাপ্রোচ নিব পড়ার জন্য, প্রথমে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো জানবো। গ্ল্যান্ডগুলো থেকে যে হরমোনগুলো হয় সেই হরমোনের টাইপ জানবো, রিসেপ্টর লোকেশন কোথায়, মেকানিজম অফ অ্যাকশন, মেজারমেন্ট অফ হরমোন কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড, এই টপিকগুলো জানবো। তো এখন লাস্ট টপিকটা মাত্র 2টা পয়েন্ট, সেজন্য আমরা বলে নিই। মেজারমেন্ট অফ হরমোন কনসেন্ট্রেশন ইন ব্লাড আমরা কিভাবে মেজারমেন্ট করি, রেডিওমিন এসে, রিয়া, RIA অ্যান্ড এলাইজা দিয়ে। এখান থেকে আসতে পারে, যেহেতু BCS পরীক্ষা, এখানে খুব সহজ প্রশ্ন হতে পারে যে হরমোন মেজারমেন্টের মেথড কোনটি, এই দুটো থেকে যে কোনো অপশন দিয়ে বাকিগুলো দিতে পারে, সেইভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। এখন আমরা ডিটেল যাওয়ার আগে আমরা জেনে নিই বডিতে যে ফাংশনগুলো হয় সেই ফাংশনগুলো রেগুলেট হয় কিভাবে। নর্মালি দুইভাবে হয়, কিছু নিউরোনাল, কিছু হরমোনাল। নিউরোনাল যেগুলো সেগুলো নিউরোট্রান্সমিটার দিয়ে হয়, আর হরমোনাল যেগুলো এগুলো হরমোন দিয়ে হয়। তো এই দুইটার বেসিক পার্থক্য হলো নিউরোনালটা খুব ফাস্ট অ্যাক্টিভেট হয় কিন্তু কম সময়ের জন্য থাকে, আর হরমোনালটা স্লোলি অ্যাক্টিভেট হলেও লং টার্ম থাকে, এবং যে অর্গান থেকে হরমোনটা সিক্রেটেড হয় সেই অর্গান থেকে অনেক দূরেও, অনেক ডিস্টেন্ট প্লেসেও সেটা অ্যাক্টিভিটি দেখাতে পারে। আর ওভারঅল যদি আমরা বলি সেলুলার সিগন্যালিং সিস্টেম, তার মধ্যে এন্ডোক্রাইন যেটা, সেটি যে কোনো একটা এন্ডোক্রাইন সেল থেকে একটা সিক্রেশন আসে, সেই সিক্রেশনটি ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে টার্গেট সেলে গিয়ে কাজ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দূরবর্তী অর্গানে, ডিস্টেন্ট অর্গানে সেটা ইফেক্ট ফেলতে পারে, অ্যান্ড সেটা ট্রান্সপোর্ট হয় ব্লাডের মাধ্যমে। আর যেটা অটোক্রাইন, এটা সেল সিগন্যালিংটা সেম সেলের মধ্যে হয়, একটা সেলুলার মেসেঞ্জার যেটি, সেটি কি করে সেম সেলের উপর অ্যাক্ট করে। আর প্যারাকাইন যেটি, প্যারাকাইন মানে পার্শ্ববর্তী সেল, নেইবারিং সেল। তো নেইবারিং টার্গেট সেলের উপর কাজ করতে পারে। তাহলে প্যারাকাইন সিগন্যালিং এর যে সেলগুলো সেগুলো কিভাবে যায়, প্যারাকাইন মেসেঞ্জার যেটা, সেই মেসেঞ্জারটা কিভাবে যায়, মেসেঞ্জার ডিফিউজ থ্রু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে সেটি যেতে পারে। আর প্যারাকাইনের মধ্যে আরেকটা আছে জাক্সট্রাকাইন। জাক্সট্রাকাইন হলো যেটা দুইটা পার্শ্ববর্তী সেল, এটা পার্শ্ববর্তী সেল কিন্তু দুইটা অ্যাডহারেন্ট থাকে, এই সিগন্যালিংটা হয় গ্যাপ জাংশনের মাধ্যমে। আর নিউরোক্রাইন যেটি, নিউরোক্রাইনটা হতে পারে সিনাপসের মাধ্যমে, নিউরোমাস্কুলার জাংশনে। আরেকটি হতে পারে নিউরো হরমোনের মাধ্যমে, যেটা একজন থেকে সিক্রেশন হয়ে ওই হরমোনটা অ্যাক্টিভিটি করে। এরকম নিউরো হরমোন কোনটা আছে, যেমন ADH, অক্সিটোসিন, পোস্টেরিয়র পিটুইটারি থেকে যেগুলো আসে সেগুলো নিউরো হরমোন। এখন ওভারঅল এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো পড়বো সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আছে উপর থেকে আসলে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ড, তারপর থাইরয়েড, প্যারাথাইরয়েড নিয়ে পড়বো মেয়েকে। এরপরে ইম্পর্টেন্ট হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যান্ড প্যানক্রিয়াস। আরও যেগুলো আছে যেমন গোনার্স, যেগুলো ওভারি, টেস্টিস, এগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। স্টোমাকের অ্যাড্রেনাল সিক্রেশন আছে, এরকম আদার্স অর্গানেরও আছে। তবে আমরা ইম্পর্টেন্টলি পড়বো পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস অ্যান্ড অ্যাড্রেনাল। এখন টাইপস অফ হরমোন যদি আমরা জানতে চাই, বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার। অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার, হরমোনস আর অফ 3 types: proteins and polypeptides, steroids
অ্যান্ড ডিরাইভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন। এই টাইপগুলোর প্রত্যেকটার এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে কোনটি কোন ধরনের। সহজে যদি আমরা মনে রাখতে চাই, প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড, এখানে কি পি দিয়ে শুরু, পি দিয়ে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড। সো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো স্পেশালি পি দিয়ে, সেগুলোর সিক্রেশনগুলো নর্মালি প্রোটিনস অ্যান্ড পলিপেপটাইড হয়। যেমন পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি পি, প্রোটিন পি, তাহলে এটা প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড। তারপর প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস পি, প্রোটিন পলিপেপটাইড পি, তাহলে প্যানক্রিয়াটিক সিক্রেশনগুলো প্রোটিন পলিপেপটাইড। অ্যান্ড ফাইনালি প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড সিক্রেশন যেগুলো, সেগুলো প্রোটিন পলিপেপটাইড নর্মালি, কিছু ব্যতিক্রম আছে। এরপরে স্টেরয়েড আমরা ধরে নেই যে ম্যাক্সিমাম স্টেরয়েড হবে, এটা ধরে নিয়ে পরে ডিরাইভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, ওইটা আমরা করে নিই। অ্যামিনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ যেগুলো, সেগুলো থাইরয়েড। দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো থাইরয়েড আর একটা হলো অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা থেকে যে সিক্রেশন হয় এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হয়, সেই দুইটাই নর্মালি ডিরাইভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন। আবার অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে সিক্রেশন হয় সেটা কিন্তু আবার স্টেরয়েড। সো ওভারঅল ক্লাসিফিকেশনটাকে আমরা এভাবে মনে রাখবো, প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড তিনটা পি, derivatives of amino acid tyrosine, the thyroid and adrenal medulla. এরপর এই হরমোনগুলোর, এই বিভিন্ন টাইপের হরমোনগুলোর রিসেপ্টর কোথায় আছে সেটি ইম্পর্টেন্ট। প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড যেগুলো, তাদের রিসেপ্টর থাকে মেমব্রেনে, মেমব্রেন রিসেপ্টরের উপর কাজ করে। তারপরে যেটি স্টেরয়েড, সেটি কাজ করে সাইটোপ্লাজমে। আর থাইরয়েড হরমোনের রিসেপ্টর থাকে নিউক্লিয়াসের ভিতরে। তো এখানেও যদি আপনারা ভুলে যান, সহজে মনে রাখবেন, আশা করি সবাই পারেন এটা। তারপর যদি সহজে মনে রাখতে চান, এখানে ওয়ার্ড সিকোয়েন্স যদি চিন্তা করি, প্রথমে পি, তারপর এস, তারপর টি, তাহলে বাইরে থেকে পি থাকে বাইরে, প্লাজমা মেমব্রেনে। এরপর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে স্টেরয়েড, এরপর সবচেয়ে ভিতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কাজ করে থাইরয়েড হরমোন। এগুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বিসিএস পরীক্ষার জন্য সহজ প্রশ্ন এখান থেকে আসতে পারে। এরপর আমরা সবগুলো হরমোন, কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন আসে এটা নিয়ে জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যদি আপনারা কিছু না পড়েন তাহলে এইটুকু পড়তে হবে সবার আগে। গাইটনে যে লেটেস্ট এডিশন, যেটি 14 নম্বর এডিশন, সেই এডিশনে টেবিল 75.1, যেটি 75 নম্বর চ্যাপ্টারের প্রথম টেবিল যেটি আছে, সেটি এখানে দেয়া 1.5 পেজ, অলমোস্ট 1.5 পেজ জুড়ে এই টেবিলটি, কিন্তু টেবিলটি খুব ইম্পর্টেন্ট, 917 নম্বর পেজে আছে। তো এখানে প্রথমে দেয়া আছে গ্ল্যান্ড অর টিস্যু, যেমন হাইপোথ্যালামাস, এখান থেকে কি কি হরমোন আসে, হরমোনগুলোর মেজর ফাংশন কি, কেমিক্যাল স্ট্রাকচার কি। ওভারঅল এন্ডোক্রাইনোলজির ওভারভিউ পাওয়া যাবে এই টেবিলটি থেকে। সো আমরা প্রথমে যদি দেখি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন আসে আমরা মনে রাখবো। হাইপোথ্যালামাস থেকে হরমোন আসে মেইনলি রিলিজিং হরমোন অ্যান্ড ইনহিবিটিং হরমোন। যেমন থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আসে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা স্টিমুলেট করে সিক্রেশন অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে একটা ফ্লো আছে, যেমন হাইপোথ্যালামাস থেকে রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন আসে, এরপর সেগুলো স্টিমুলেট করে অর ইনহিবিট করে পিটুইটারিতে, পিটুইটারি থেকে আসে স্টিমুলেটিং হরমোন অর ইনহিবিটিং হরমোন। সেখানে হাইপোথ্যালামাসের রিলিজিং হরমোনগুলো পিটুইটারির উপর কাজ করে। তারপর পিটুইটারি থেকে প্রত্যেকটি গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো কন্ট্রোল হয়। সব গ্ল্যান্ড কন্ট্রোল হয় না, কিন্তু যেগুলো কন্ট্রোল হয় সেগুলো কন্ট্রোল হয়। সো হাইপোথ্যালামাস থেকে আসে রিলিজিং হরমোন, যেমন থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, সেটা নাম আসতে পারে। শুধু এটা দিয়ে একটা এমসিকিউ আসতে পারে, হুইচ ইজ গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, সোমাটোস্টেটিন। আর সোমাটোস্টেটিনের ফাংশন কি বললে, নাম থেকে আসে, সোমাটোস্টেটিন কি, ইনহিবিটস রিলিজ অফ গ্রোথ হরমোন। তার মানে এটা কি ইনহিবিট করে, গ্রোথটাকে ইনহিবিট করে। গ্রোথ হরমোন রিলিজ ইনহিবিট হলে গ্রোথও ইনহিবিট হবে। এরপর গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটি, সেটি লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনটাকে রিলিজ করে। এরপর ডোপামিন আর প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন,
প্রোল্যাকটিন রিলিজটা ইনহিবিট করে। তারপর অ্যান্টিরিয়র পিটুইটারি অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারি থেকে, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে যে হরমোনগুলো আসে সেগুলো হলো গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, প্রোল্যাকটিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড গ্লুটিনাইজিং হরমোন। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুইটি হরমোন আসে, অ্যান্টিডাইরেটিক হরমোন অ্যান্ড অক্সিটোসিন। এগুলো নিউরো হরমোন, মনে রাখতে হবে এগুলো নিউরো হরমোন। এই দুটি হরমোন হাইপোথ্যালামাস থেকে প্রডিউস হয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে স্টোর থাকে, সেখান থেকে যেখানে দরকার সেখানে অ্যাক্টিভিটি শো করার জন্য চলে যেতে পারে। অ্যান্টিডাইরেটিক হরমোন এর আরেক নাম ভ্যাসোপ্রেসিন, আর অক্সিটোসিন অক্সিটোসিন। এরপর থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোনের তিনটি হরমোন আছে, থাইরক্সিন, ট্রাইআয়োথাইরোনিন অ্যান্ড ক্যালসিটোনিন। এই তিনটি থাইরয়েড হরমোন, এগুলোর প্রত্যেকটার ফাংশন আমরা আলাদা আলাদাভাবে পড়বো। প্রত্যেকটি গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেশন হয় সেটা নিয়ে আমরা আলাদাভাবে পড়ব। এইভাবে এই চারটা পড়ে নেবেন, খুব ভালোভাবে এই চারটা পড়ে নেবেন। মনে রাখবেন গাইটন 14 নম্বর এডিশনের 917 নম্বর পেজ, 75 নম্বর চ্যাপ্টারের 75.1 টেবিলটি, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কেউ যদি এন্ডোক্রাইনোলজি পড়ার সময় না পান, অবশ্যই এই বক্সটি, এই টেবিলটি পড়ে যাবেন। এটা না পড়ে গেলে পাপ হবে, পাপ। এরপর আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটি গ্ল্যান্ডে চলে আসি। প্রথমে যেটি ছিল আমাদের দ্য হাইপোফাইসিস অর পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডে দুইটা পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। সেখান থেকে আসে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। মিডল পিটুইটারি বলে একটা কথা আছে, যেখান থেকে এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আসে, সেটা খুব ইম্পর্টেন্ট না। তো এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলো আছে, একটু আগে আমরা দেখে নিয়েছি হরমোনগুলো, সেখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের ডিটেল আমরা পড়ব। গ্রোথ হরমোনের ফিজিওলজিক্যাল ফাংশন কি, এটা রেগুলেশন কিভাবে হয়, সিক্রেশনে অ্যাবনর্মালিটি হলে কি হয়। এখানে যে ছবিটি আছে, এই ছবিটি গাইটন থেকে নেয়া। আরেকটি কথা বলে নেই, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড রিপ্রোডাকশন পড়ার জন্য গাইটনই যথেষ্ট। এখানে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। আপনারা 75 নম্বর চ্যাপ্টার থেকে অনওয়ার্ডস একদম লাস্ট পর্যন্ত, গাইটনের লাস্ট পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টার রিলেটেড এন্ডোক্রাইনোলজি অ্যান্ড রিপ্রোডাকশন নিয়ে, মানে আমাদের আজকের সিলেবাস নিয়ে। এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেগুলো সিক্রেশন হয় সেগুলো কোন অর্গানে, টার্গেট অর্গানে কোথায় যায়, এটি এই ছবিতে দেয়া আছে। নর্মাল এটা সবাই পারেন, তারপর এটা দেখে নেবে, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কোন টার্গেট অর্গান কোনটা কি। আর অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে সেল আছে, সেল হলো 5 ধরনের আর হরমোন 6টি। এটাও প্রশ্ন হতে পারে যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে হরমোন সিক্রেটিং সেল কয় ধরনের? 5 ধরনের। যেমন সোমাটোট্রোপ, এখান থেকে হরমোন আসে গ্রোথ হরমোন বা সোমাটোট্রোপিন। আর কর্টিকোট্রপস থেকে এসিটিএইচ আসে, থাইরোট্রপস থেকে টিএসএইচ, গোনাডোট্রপস থেকে এফএসএইচ অ্যান্ড এলএইচ, দুইটি। অ্যান্টেরিয়র পিটুইটারিতে যে হরমোন সিক্রেটিং সেলগুলো আছে এর মধ্যে গোনাডোট্রপস থেকেই ডাবল হরমোন আসে, আর বাকিগুলো থেকে সিঙ্গেল। ল্যাক্টোট্রপস আর মেমোট্রপস থেকে প্রোল্যাকটিন আসে, আর গোনাডোট্রপস থেকে দুইটি আমরা মনে রাখবো, ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোন। এখানে কেমিস্ট্রি দেওয়া আছে প্রত্যেকটি কোন ধরনের নেচার, কয়টি অ্যামিনো অ্যাসিড থাকে, আর ফিজিওলজিক্যাল ফাংশন। ফিজিওলজিক্যাল ফাংশন আমরা প্রত্যেকটার আলাদাভাবে জানবো। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সোমাটোট্রপস, আর যেখান থেকে গ্রোথ হরমোন আসে। গ্রোথ হরমোনের কাজ কি? স্টিমুলেটস গ্রোথ, বডি গ্রোথ অ্যান্ড স্টিমুলেটস সিক্রেশন অফ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, IGF-1 সিক্রেশন হয় সোমাটোট্রপস থেকে, তার মানে গ্রোথ হরমোন এর কাজ এটা। তারপর স্টিমুলেটস লাইপোলাইসিস, লিপিড ব্রেকডাউন সেটি স্টিমুলেট করে। ইনহিবিটস অ্যাকশন অফ ইনসুলিন অন কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড মেটাবলিজম, এটা ইনসুলিনের অ্যাকশনকে ইনহিবিট করে। তার মানে এটা কি করে? প্লাজমা গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়, ডায়াবেটোজেনিক হরমোন এটি। এই গ্রোথ হরমোন স্টিমুলেট করে কে সিক্রেশনে, আর ইনহিবিট করে কে, এটা একটি টেবিল দেয়া আছে 76.3, যেটা গাইটনে আছে। এটিও খুব ইম্পর্টেন্ট। এটা আমরা এক পাশেরটা মনে রাখবো, মনে রাখলেই অন্য পাশেরটা পারা যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কখন গ্রোথ হরমোন সিক্রেশন স্টিমুলেট হয় আর কখন ইনহিবিট হয়। তো আমরা জেনে রাখবো ইনহিবিট হয় কিসে? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেড়ে যায় তখন গ্রোথ হরমোন
সিক্রেশন ইনহিবিট হয়। ইনক্রিজড ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল বেশি হয়ে গেলেও গ্রোথ হরমোন ইনহিবিশন হয়। এজিং হলে, অবেসিটি হলে তখন কি হয়? গ্রোথ হরমোন ইনহিবিশন হয়। গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন যেমন সোমাটোস্টেটিন যদি থাকে, সিক্রেশন লেভেল বেশি থাকে, তাহলে গ্রোথ হরমোন সিক্রেশন কম হবে। এবং গ্রোথ হরমোন ইটসেলফ যদি এক্সোজেনাস গ্রোথ হরমোন ইনজেকশন দেওয়া হয়, তাহলে এটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে গ্রোথ হরমোন সিক্রেশনটা কমিয়ে দিবে। এমনকি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যেটা আইজিএফ, সেটাও যদি বেশি হয় কোনো কারণে, যেমন এক্সোজেনাস দেওয়া হয়, সোমাটোমেডিন সি নামে পাওয়া যায়, সেটা যদি এক্সোজেনাস দেওয়া হয়, তাহলে কি করবে? নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে গ্রোথ হরমোন সিক্রেশনটা কমিয়ে দিবে। তো এখানে আমরা দেখতেছি যারা অবেস, একটা মনে রাখি আমরা, অবেস মানুষ তার কি ডায়াবেটিস আছে, ব্লাড গ্লুকোজ বেশি, তারপর তার কি আছে? অবেসিটির কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল বেশি, তখন তাদের কি হবে? গ্রোথ হরমোন সিক্রেশন কম হবে। এই কন্ডিশনগুলোতে গ্রোথ হরমোন সিক্রেশন কম হবে। আর বেশি হওয়ার মধ্যে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন স্টারভেশন আর ফাস্টিং। কেউ যদি স্টারভেশন করে, ফাস্টিং করে, তাহলে গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হবে। তার মানে বাচ্চাকে যদি ছোট সময় কম খাওয়ানো হয়, তাহলে সে লম্বা হওয়ার চান্স বেশি হবে। প্রোটিন ডেফিসিয়েন্সি থাকলে তখন কি করবে? তার গ্রোথ হরমোন বেশি হবে। ট্রমা, স্ট্রেস, এক্সাইটমেন্ট, এক্সারসাইজ, এগুলোতে কি হয়? গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয়। কেউ বেশি স্ট্রেসে থাকলে তার গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয়, সেহেতু লম্বা হতে পারবে বেশি। ডিপ স্লিপ হলে কি হয়? গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয়। এরপর যেটি আছে, এটিও ইম্পর্টেন্ট, গ্রোথ হরমোন সিক্রেশনের ভেরিয়েশন কিভাবে হয়, দিনের কোন অংশে বেশি হয়। এখানে মিডনাইটে দেখা যাচ্ছে স্লিপিং এর সময় মিডনাইটে কি হয়? গ্রোথ হরমোন সিক্রেশনটা বেশি হয়। তারপরে স্ট্রেনাস এক্সারসাইজ যখন করে, তখনও বেশি হয়। দিনের কোন অংশে যদি বলে, তাহলে বলবো যে মিডনাইটের সময়। আর কোন অবস্থা বেশি হয়? স্ট্রেনাস এক্সারসাইজ যখন হয়। যেমন মিড ডে অ্যান্ড মিডনাইট, দুই সময়ই বেশি হতে পারে। কেন? মিড ডেতে মানুষ যে পরিশ্রমের কাজগুলো ম্যাক্সিমাম মিড ডেতে করে, আর স্লিপের সময় তখনও গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয়। এরপর অ্যান্টেরিয়র পিটুইটারি অন্য যে হরমোনগুলো আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে করা হবে। তবে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রোথ হরমোন। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমরা দুইটা হরমোন পড়ব। প্রথমটি এডিএইচ, যার অন্য নাম ভ্যাসোপ্রেসিন, আর সেকেন্ড হরমোনটি হলো অক্সিটোসিন। এখন এডিএইচ এর ফাংশন কি? এডিএইচ এর ফাংশন হলো দুটি। একটা হলো অ্যান্টি ডায়োরেটিক হরমোন, মানে ডায়াউরিসিস প্রিভেন্ট করে। আরেকটা এর অন্য নাম ভ্যাসোপ্রেসিন, তার মানে ভ্যাসোপ্রেসর অ্যাকশন আছে। এটা অ্যান্টি ডায়োরেটিক হরমোন কেন? কারণ এটা রিটেনশন অফ ওয়াটার করে। কিভাবে? যদি মানুষ ফ্লুইড ইনটেক কম করে, তখন রেনাল টিউবিউলে, আমরা গত লেকচারে পড়েছি কিভাবে অ্যান্টি ডায়োরেটিক হরমোন কাজ করে। রেনাল টিউবিউল থেকে সে কি করে? ওয়াটার রিটেনশন করে। যেখানে রেনাল টিউবিউলের যে পার্টগুলো ওয়াটার ইম্পারমিয়েবল, লিউকোফেনলির পর থেকে, সেই ইম্পারমিয়েবল ওয়াটার, নর্মালি ওয়াটার ইম্পারমিয়েবল, কিন্তু এডিএইচ এর অ্যাক্টিভিটির মাধ্যমে সেখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে ওয়াটার রিটেনশন করে। এরপর অক্সিটোসিনের ফাংশন যদি বলি, এটা মেল অ্যান্ড ফিমেল দুই ক্ষেত্রেই কাজ করে। মেলের ক্ষেত্রে কি কাজ করে? ফেসিলেটস রিলিজ অফ স্পার্ম ইনটু ইউরেথ্রা। ডিউরিং ইন্টারকোর্স, ইজাকুলেশনের জন্য যে স্পার্ম রিলিজ হয়, সেটাতে অক্সিটোসিন কাজ করে মেলে। তার মানে মেলেও অক্সিটোসিনের ফাংশন আছে। আর ফিমেলের ক্ষেত্রে কাজ করে দুইটা অর্গানে, মেমারি গ্ল্যান্ডে অ্যান্ড ইউটেরাসে। মেমারি গ্ল্যান্ডে মিল্ক ইজেকশন করে, আর ইউটেরাসে, গ্রেভিড ইউটেরাসে পার্চুরেশনের সময় হেল্প করে কন্ট্রাকশনের মাধ্যমে। আর নন গ্রেভিড ইউটেরাসে মুভমেন্ট অফ স্পার্মের মুভমেন্টটা মেনটেন করে। এখন স্পার্মের মুভমেন্ট নিয়ে অনেক কথা শোনা যায়, যেমন স্পার্মের একটা টেইল আছে, টেইলের মাধ্যমে সেটা কি করে? সুইমিং মুভমেন্টে চলে যায়। কিন্তু রিসেন্ট একটা রিসার্চে আসছে যে স্পার্মের যে টেইলের কোনো ফাংশন নাই। সো যদি স্পার্মের টেইল কোনো ফাংশন না করে, তাহলে স্পার্মটা কিভাবে পৌঁছাবে ফ্যালোপিয়ান টিউবে, যেখানে ফার্টিলাইজেশন হবে, সেখান পর্যন্ত কিভাবে পৌঁছাবে? সেটা পৌঁছায় যে মুভমেন্টের কারণে, সেই মুভমেন্টটা করে কে? অক্সিটোসিন হেল্প করে। অক্সিটোসিনের কারণে আসল খেলাটাকে খেলে অক্সিটোসিন। টেইলটাকে এখন ইউজলেস বলা হচ্ছে। এরপর যেটি বলবো, ডিসঅর্ডারস অফ পিটুইটারি সিক্রেশন। পিটুইটারি সিক্রেশন কম বেশি হলে কি হয়? তো অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোনটি আমরা বললাম গ্রোথ হরমোন,
গ্রোথ হরমোন যদি এক্সেস হয় তাহলে অ্যাক্রোমেগালি আর জাইগান্টিজম হতে পারে। এখন জাইগান্টিজম কখন হবে আর অ্যাক্রোমেগালি কখন হবে? জাইগান্টিজম হবে যদি বোন প্লেটগুলো ফিউশনের আগে গ্রোথ হরমোন সিক্রেশন বেশি থাকে, আর অ্যাডাল্টের বোন প্লেটগুলো ফিউশনের পরে যদি গ্রোথ হরমোন বেশি হয় তখন কিভাবে হতে পারে? যেমন কোনো টিউমার হলো, পিটুইটারি কোনো টিউমার হলে তখন হতে পারে, তখন কি হবে? অ্যাক্রোমেগালি হবে। আর যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ডোয়ার্ফিজম হবে, গ্রোথ কম হবে, ডোয়ার্ফিজম হবে। আর এডিএস সিক্রেশন বেশি হলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিনড্রোম হবে, আর যদি কম হয় তাহলে হবে ডায়াবেটিস ইনসিপিটাস। এরপর আমাদের নেক্সট যে টপিক সেটা হলো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের জন্য আমরা কি কি পড়বো? এখানে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড মেটাবলিক হরমোন, কিভাবে সিনথেসিস সিক্রেশন হয়, ফিজিওলজিক্যাল ফাংশন অফ থাইরয়েড হরমোন, ফিজিওলজিক্যালি কি ফাংশন করে, রেগুলেশন অফ থাইরয়েড হরমোন সিক্রেশন অ্যান্ড ডিজিজ অফ থাইরয়েড। এখানে যে ছবিটি আছে এটি খুব ইম্পর্টেন্ট, যে থাইরয়েড হরমোন কিভাবে সিক্রেশন সিনথেসিস হয় এবং সিক্রেশন হয়। এখান থেকে আমরা কি কি পড়ব? ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হলো যে এখানে কোন এনজাইমগুলো কাজ করতেছে, পারক্সিডেজ এনজাইম কাজ করতেছে, তারপর আয়োডেট ট্র্যাপিং মানে কি, কাপলিং কিভাবে হলো, তারপর থাইরোগ্লোবুলিন সিনথেসিসের জন্য কোন অ্যামিনো অ্যাসিডটা দরকার ছিল, এখানে দরকার ছিল টাইরোসিন। সো এখানে স্পেসিফিক পয়েন্টগুলো পড়বো আমরা, সবগুলো স্টেপ বাই স্টেপ ধরে ধরে মুখস্থ করতে হবে এরকম না, কিন্তু এখান থেকে আমরা কি পড়বো, কি পয়েন্টগুলো, কোন পয়েন্টগুলো দিয়ে প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এখান থেকে করে নিব। এরপর যেটি আছে যে থাইরয়েড হরমোনের ফাংশনগুলো, কোথায় কি ফাংশন করে, এটা দেখার জন্য এই ফিগার যেটি আছে সেটি আমরা যদি দেখি তাহলে কিছুটা বোঝা যায় যে থাইরয়েড হরমোন, আমরা জানি থাইরয়েড হরমোন কোথায়, রিসেপ্টর কোথায়, নিউক্লিয়াসের ভিতরে। আমরা পড়েছি 3 জায়গায় রিসেপ্টর থাকে, এর মধ্যে থাইরয়েড হরমোনের জন্য রিসেপ্টর থাকে নিউক্লিয়াসের ভিতরে। তো নিউক্লিয়াসের ভিতরে থাইরয়েড হরমোন রিসেপ্টরের মাধ্যমে সেটি কাজ করে। আলটিমেটলি জিন ট্রান্সক্রিপশনে যে এমআরএনএ হয়, এই এমআরএনএটা গিয়ে কাজ করবে, সিনথেসিস অফ নিউ প্রোটিন করবে, এই নিউ প্রোটিনটা কি করবে, এর ইফেক্টগুলো ফেলবে। ইফেক্টগুলো আমরা জানি থাইরয়েড হরমোন মেইনলি, থাইরয়েড হরমোনের ইফেক্ট হলো মেটাবলিজমে, এটা মেটাবলিজমে মেইনলি হেল্প করে। মেটাবলিজমতে কি করে, মাইটোকন্ড্রিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়। মাইটোকন্ড্রিয়াতে কি এটিপি থাকে, এটিপি পাওয়ার হাউস, এটিপির পরিমাণ বেড়ে যায়, তখন সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তখন অক্সিজেন কনজাম্পশন বাড়ে, গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়ে, গ্লুকোনিওজেনেসিস বাড়ে, গ্লাইকোজেনোলাইসিস, তার মানে গ্লুকোনিওজেনেসিসে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ অ্যাবজর্পশনে গ্লুকোজ প্লাজমাতে গ্লুকোজ বাড়ে, গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেন ব্রেকডাউনে গ্লুকোজ বাড়ে। তার মানে 3টা প্রসেসে কি করে প্লাজমা গ্লুকোজ লেভেলের পরিমাণ বাড়িয়ে দেয়, এটা লাইপোলাইসিস করে এবং প্রোটিন সিনথেসিস করে। তাহলে এখানে প্লাজমা গ্লুকোজের পরিমাণ বাড়ায়, প্রোটিন সিনথেসিস করে, আর লাইপোলাইসিস মানে লিপিড ব্রেকডাউন করে। আলটিমেটলি কি করে, বিএমআর বেসাল মেটাবলিক রেট যেটি সেটি বাড়িয়ে দেয়। কার্ডিওভাস্কুলার ইফেক্ট যেটি সেটিও ইম্পর্টেন্ট, এটা কি কি করে, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, টিস্যু ব্লাড ফ্লো বাড়ায়, হার্ট রেট বাড়ায়, হার্ট স্ট্রেংথ বাড়ায়, অ্যান্ড রেসপিরেশন বাড়ায়, সবগুলো কি করে এটা বাড়ায়। এখন রেগুলেশন কিভাবে হয়, হাইপোথ্যালামাস থেকে কি থাকে, থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, এরপরে সেটা স্টিমুলেট করে কাকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটি অ্যান্টেরিয়র পিটুইটারিতে আছে, সেটা স্টিমুলেট করে থাইরয়েড গ্ল্যান্ডকে, তখন থাইরক্সিন প্রোডাকশন হয়, থাইরক্সিন মেটাবলিজমকে ইনক্রিজ করে। আবার থাইরক্সিন প্রোডাকশন যদি বেশি হয়, T3 T4 সেগুলো কি করে, নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেয়, নেগেটিভ ফিডব্যাক দিয়ে ইনহিবিট করে, সেভাবে রেগুলেশন হয়। তারপর কোন কোন টপিকগুলো, কোন কোন জিনিস কি করে থাইরয়েড হরমোন সিক্রেশন বাড়িয়ে দেয় কমিয়ে দেয়, সেটা একটা চার্টে আছে, এটি ডাইটনে নেই, এটি স্যাম্বুলিনগাম থেকে নেওয়া, যে লো বিএমআর, লেপটিন, আলফা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এই জিনিসগুলো হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে। আর এক্সেস আয়োডিন ইনটেক, স্ট্রেস, সোমাটোস্টেটিন, গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড ডোপামিন, এগুলো হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে। হাইপোথ্যালামাস যদি স্টিমুলেটেড হয় তখন থাইরোট্রোপিন রিলিজিং হরমোন বেশি আসবে, সেটা কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি আসবে, তারপর থাইরয়েড গ্ল্যান্ড কি করবে, থাইরয়েড হরমোন T3 T4 বেশি তৈরি করবে। সো এখান থেকে আমরা জেনে নিব মেইনলি কোন কোন জিনিসগুলো হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, থাইরয়েড সিক্রেশন স্টিমুলেট করে, আর কোনগুলো ইনহিবিট করে।
এরপর এখানে ডিসঅর্ডার যেগুলো আছে T3 T4 যদি অ্যাক্সেস হয় তখন গ্রেভস ডিজিজ হয়, গ্রেভস ডিজিজ একটা। আর যদি ডিফিসিয়েন্সি হয় অ্যাডাল্টের ক্ষেত্রে হয় মিক্সেডিমা, আর চিলড্রেনের ক্ষেত্রে হয় ক্রিটিনিজম। ফিজিওলজি থেকে এটুকুই জানার, এরপর যেগুলো ডিটেল আছে ডিটেল আমরা মেডিসিনে জানবো, প্যাথোলজিতে কিছু জানবো আর মেডিসিনে জানবো। এখন এরপর গয়টার নিয়ে আছে, সেটাও আমরা মেডিসিনে জানবো। গয়টার কি হতে পারে, হাইপোথাইরয়েডিজম থেকে হতে পারে, হাইপারথাইরয়েডিজম থেকে হতে পারে। তারপর হাইপোথাইরয়েডিজমের ফিচার কি, হাইপারথাইরয়েডিজম ফিচার কি, সেগুলো আমরা এখানে ডিটেল পড়তে যাবো না, কারণ এটা আমরা মেডিসিনে আমরা অনেক ডিটেল পড়বো। ওভারঅল যেহেতু আমাদের 4টি সাবজেক্ট, সব সাবজেক্টই ইনক্লুড করে বিসিএস সিলেবাসে, আমরা ফিজিওলজিতে যতটুকু ইম্পর্টেন্ট সেটুকু আমরা বেশি এখানে ফোকাস করবো, আর বাকিগুলো আমরা অন্য সাবজেক্টে পড়ে নিব। এরপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে পড়বো। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েডের পাশে থাকে। কয়টি গ্ল্যান্ড থাকে? 4টি গ্ল্যান্ড। সুপিরিয়র প্যারাথাইরয়েড 2টি, ইনফিরিয়র প্যারাথাইরয়েড 2টি। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন আসে, মেইন হরমোনটির নাম হলো পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। সেটা কি করে? মেইনলি ক্যালসিয়াম লেভেল মেনটেন করে, সাথে ব্লাড ফসফেট লেভেলটাও মেনটেন করে। তো প্যারাথাইরয়েড হরমোন ব্লাড ক্যালসিয়াম লেভেল মেনটেন করে কিসের উপর কাজ করে? 3টা টার্গেট অর্গান, একটা হলো বোনস, তারপর কিডনি আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তাহলে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনটা বাড়ে। এটা বেড়ে গেলে ইন্টেস্টাইনে কি হয়? ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায়, ফসফেট অ্যাবজর্পশন দুটিই বেড়ে যায়। আর কিডনিতে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরলটা বেড়ে যায়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেড়ে যায়, কিন্তু ফসফেট রিঅ্যাবজর্পশনটা এখানে কমে যায়। আর বোনসে বোন রিজর্পশন হয়, ক্যালসিয়াম ইফ্লাক্স হয়। আলটিমেটলি এই অল ইফেক্টস টুগেদার ক্যালসিয়াম লেভেলটা বাড়িয়ে দেয়। এটা আমরা পড়বো এখানে কোন অর্গানের উপর কি ইফেক্ট ফেলে, সেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এরপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিভাবে ক্যালসিয়াম মেনটেন করে, ক্যালসিয়াম ব্যালেন্সটা মেনটেন করে, হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে, সেটা ক্যালসিয়াম ইনটেক থেকে কিভাবে শেষ পর্যন্ত হয় এটা পড়ে নেবেন, বেশি ইম্পর্টেন্ট না। তারপর আপনার যদি আগ্রহী হন তাহলে গাইটন থেকে এটি দেখে নিতে পারেন। এরপর যেটি আছে এটি ইম্পর্টেন্ট, বিসিএস এমসিকিউ আসার জন্য এটি খুব ইম্পর্টেন্ট, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি কি ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস করে। তাহলে ক্যালসিয়ামটা কিভাবে থাকে আমরা দেখি। ক্যালসিয়াম, প্রোটিন বাউন্ড ক্যালসিয়াম সবচেয়ে বেশি থাকে। কত পার্সেন্ট? 41%, মানে 1 মিলিমোল পার লিটার। প্রোটিন বাউন্ড থাকে 40%। আয়োনাইজ ক্যালসিয়াম বেশি থাকে, সেটি হলো 50%, 1.2 মিলিমোল। আয়োনাইজ ক্যালসিয়াম বেশি থাকে, প্রোটিন বাউন্ড থাকে সেকেন্ড, 41%, মানে 1 মিলিমোল। আর ক্যালসিয়াম কমপ্লেক্স টু অ্যানায়ন সেটি হলো 9%, 0.2 মিলিমোল। এটা কোন কিভাবে কত পার্সেন্ট থাকে সেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। সবচেয়ে বেশি থাকে কিভাবে? আয়োনাইজড ফর্মে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে যদি অ্যাবনর্মালিটি করতে হয় তখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হলো হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোক্যালসিমিয়া থেকে টিটানি হয়। Hypoparathyroidism leads to hypocalcemia by decreasing the resorption of calcium from bones, and hypocalcemia কি করে? নিউরোমাস্কুলার হাইপার এক্সাইটেবিলিটি, যেটা রেজাল্ট করে হাইপোক্যালসিমিক টিটানি। তা টিটানি হয় নর্মাল প্লাজমা লেভেল ক্যালসিয়ামের কতর নিচে হলে, সেটা ইম্পর্টেন্ট। নর্মালি থাকে 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার। ক্যালসিয়াম লেভেল, প্লাজমা ক্যালসিয়াম লেভেল যদি বিলো 6 নেমে আসে, বিলো 6 মিলিগ্রাম পার ডেসিলিটার নেমে আসে, তখন সেটা থেকে টিটানি হতে পারে। এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। টিটানি প্লাজমা ক্যালসিয়াম লেভেল কত এর নিচে হলে হয়। আমরা গত 39 স্পেশাল বিসিএস যেটা ছিল সেটাতে দেখেছি অনেকগুলো এরকম নাম্বার আসে, বিভিন্ন সংখ্যা, ইম্পর্টেন্ট সংখ্যাগুলো পরীক্ষায় আসতে পারে। এরপর আমাদের যে গ্ল্যান্ড পড়বো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে বলা হয় লাইফ সেভিং গ্ল্যান্ড অর এসেনশিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এর মধ্যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কর্টেক্স আছে, মেডুলা আছে। ম্যাক্সিমামটাই কর্টেক্স 80%, আর বাকি 20% মেডুলা। অ্যাড্রেনাল যে কর্টেক্স আছে, কর্টেক্সের ডিভিশন আছে 3টি, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলেটা অ্যান্ড রেটিকুলারিস। এই 3টি ডিভিশন কোন ডিভিশন থেকে কোন হরমোনগুলো আসে এটা ইম্পর্টেন্ট। জোনা গ্লোমেরুলোসা থেকে আসে মিনারেলোকর্টিকয়েড, ফেসিকুলেটা থেকে আসে গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড রেটিকুলারিস থেকে আসে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন যেগুলো আছে। এটা মনে রাখতে হবে। এরপরে যে মেডুলা ছিল, মেডুলা থেকে আসে ক্যাটেকোলামিন। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, কোনখান থেকে কোনটি আসে, যদিও খুব সহজ, তারপর এটা মনে রাখতে হবে কারণ এখান থেকে পরীক্ষায়
প্রশ্ন আসবে। মিনারেলোকর্টিকয়েড কি কি আছে আমরা দেখব। মিনারেলোকর্টিকয়েড মধ্যে প্রথমে আছে অ্যালডোস্টেরন। তো এখান থেকে অ্যালডোস্টেরনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে পোটেন্ট। এরপরে যেগুলো আছে সেগুলো আমরা নাম করে নিতে পারি, কিন্তু মনে রাখতে হবে মেইন মিনারেলোকর্টিকয়েড হলো অ্যালডোস্টেরন। এরপরে যে গ্লুকোকর্টিকয়েড আছে সেগুলোর নাম আমরা পড়ে নিব, কিন্তু এখানে সবচেয়ে পোটেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কর্টিসল। এটা কি করে? অ্যাকাউন্ট ফর অ্যারাউন্ড 95% অফ অল গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। আর এখানে মিনারেলোকর্টিকয়েডের মধ্যে অ্যালডোস্টেরন ছিল অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 90% অফ অল মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। সব হরমোনের মধ্যে দেখা যাচ্ছে এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। অ্যালডোস্টেরন করে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, আর কর্টিসল গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। আর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন যেগুলো আছে সেগুলোর নাম হলো ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেনেরিয়ন অ্যান্ড টেস্টোস্টেরন। তো এর মধ্যে আসে যে কোনটি মোস্ট অ্যাক্টিভ অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন। সো এটা যদি দেয়া হয়, অনেকে এই অপশনগুলো দেখেই টেস্টোস্টেরনকে, যেহেতু অ্যান্ড্রোজেন বলতে টেস্টোস্টেরনকে আনসার দিয়ে দেয়, কিন্তু এটি হবে না। টেস্টোস্টেরন মেইনলি আসে টেস্টিস থেকে। আর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেটি হলো ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। এটা মনে রাখতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট। এরপর ফাংশন অফ অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি কি ফাংশন করে? এর মেইনলি মেজর 3টি ফাংশন আছে। এটা কি করে? ইট ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ফ্রম রেনাল টিউবিউল, তারপর ইনক্রিজ এক্সক্রিশন অফ পটাশিয়াম থ্রু রেনাল টিউবিউল, অ্যান্ড ইনক্রিজ সিক্রেশন অফ হাইড্রোজেন ইনটু রেনাল টিউবিউল। এরপর কর্টিসল, যেটি কর্টিসলের ফাংশন কি? অনেক ফাংশন আছে, এর মধ্যে মেটাবলিক ইফেক্ট আছে কিছু, আর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, পারমিসিভ অ্যাকশন। পারমিসিভ অ্যাকশনটা ইম্পর্টেন্ট। এটি কিসের পারমিসিভ অ্যাকশন করে? কার? যেমন ক্যাটেকোলামিনের পারমিসিভ অ্যাকশনটা বলতে বোঝায় যে অন্য একটা হরমোন যেটি নিজে কাজ করতে পারবে না এই হরমোনের হেল্প ছাড়া। যেমন ক্যাটেকোলামিনের অ্যাকশনের জন্য কর্টিসলকে দরকার হয়। কর্টিসল কি করে? সেখানে পারমিসিভ অ্যাকশন হিসেবে অ্যাকশন করে। দুইটি হরমোনের স্পেশালি দরকার হয়, একটি হলো ক্যাটেকোলামিন আর একটি গ্লুকাগন অ্যান্ড ক্যাটেকোলামিন রিকোয়ার্স কর্টিসল টু এক্সার্টস ইটস ইফেক্ট। সেজন্য কর্টিসলের পারমিসিভ ইফেক্ট আছে। এরপর অ্যাড্রেনাল কর্টেক্সের হাইপার অ্যাক্টিভিটি হলে কি কি হয়? কুশিং সিনড্রোম, হাইপার অ্যালডোস্টেরনিজম, যেটাকে কোন সিনড্রোম বলি, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমকে কোন সিনড্রোম বলি, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। এটি হইতে পারে অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম হয় কখন? যখন ডোনা রেটিকুলারিসে প্রবলেম হয়। অ্যাড্রেনোজেনিটাল যখন অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনগুলো সিক্রেশন বেশি হয় তখন এটি হয়। হাইপো অ্যাক্টিভিটি হলে মেইনলি যেটা মনে রাখতে হবে, এডিসন্স ডিজিজ। এডিসন্স ডিজিজ হয় হাইপো অ্যাক্টিভিটির কারণে। অ্যাড্রেনাল মেডুলা থেকে কি কি হরমোন আসে? ক্যাটেকোলামিন আসে। ক্যাটেকোলামিন কি আসে? অ্যাড্রেনালিন অর এপিনেফ্রিন, নরএড্রেনালিন অর নরএপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। এখানে মনে রাখতে হবে অ্যাড্রেনাল মেডুলাতে একটা ডিজিজ হয় যেটি কমন, একটা টিউমার, যার নাম হলো ফিউক্রোমোসাইটোমা। এটা পরীক্ষায় এরকম আসবে না, খুব কঠিনভাবে, সহজভাবে আসতে পারে যে ফিউক্রোমোসাইটোমা ইনভলভস অ্যাড্রেনাল মেডুলা আর ডোনার রেটিকুলাম অপশন থাকবে। তাহলে আমাদের মনে রাখতে হবে এটা যে ফিউক্রোমোসাইটোমা ডিজিজটি অ্যাড্রেনাল মেডুলা রিলেটেড। এরপর এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে যদি আমরা পড়ি, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের মধ্যে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স। গত লেকচারে আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম এক্সোক্রাইন প্যানক্রিয়াস, আর আজকে আমাদের এন্ডোক্রাইনের মধ্যে হবে এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের যে পার্ট, আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানে সেল থাকে 4 টাইপ অফ সেল: আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল অ্যান্ড পিপি সেল। কোন সেল থেকে কোন হরমোন আসে? আলফা সেল থেকে আসে গ্লুকাগন, বিটা সেল থেকে আসে ইনসুলিন, ডেল্টা সেল থেকে আসে সোমাটোস্টেটিন অ্যান্ড পিপি সেল থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ইনসুলিনের অ্যাকশন কি? ইনসুলিনের মেইন কাজ হলো প্লাজমা গ্লুকোজ লেভেল রেগুলেট করা। এটি ছাড়াও অন্য মেটাবলিক যেগুলো আছে, প্রোটিন, লিপিড, সেগুলো মেটাবলিজমেও কাজ করে, কিন্তু মেইন কাজ টু রেগুলেট প্লাজমা গ্লুকোজ লেভেল। ইনসুলিন কাজ করে কিভাবে? ইনসুলিন যেহেতু এটা প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড হরমোন, এটি কাজ করে রিসেপ্টর আছে সেল মেমব্রেনে, যার 2টি সাব ইউনিট আছে, আলফা সাব ইউনিট অ্যান্ড বিটা সাব ইউনিট, এবং এটি টাইরোসিন কাইনেজের মাধ্যমে অ্যাক্টিভিটি করে। এর ইফেক্ট যেগুলো, গ্লুকোজ ট্রান্সপোর্ট, গ্লুকোজটাকে কি করে? ইনটেক করে, সেলের ভিতরে গ্লুকোজ ঢুকাতে হেল্প করে। প্রোটিন সিনথেসিস করে, ফ্যাট সিনথেসিস করে, গ্লাইকোজেন সিনথেসিস করে, অ্যান্ড গ্রোথ অ্যান্ড জিন এক্সপ্রেশনেও
ইনসুলিন ফাংশন করে। তো ইনসুলিনের কাজগুলো যদি আমরা পড়তে যাই ফিজিওলজিক্যাল ফাংশন, তাহলে এখানে নিচের যে অপশনগুলো সেগুলো পড়লেই হয়ে যায় যে এগুলো হলো মেইন ফাংশন। ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ হয় কখন, ডিক্রিজ হয় কখন, কোন কোন ফ্যাক্টরের কারণে, এটিও ইম্পর্টেন্ট। তো এখানে ডিক্রিজ ইনসুলিন সিক্রেশন কোনগুলোতে হয়, এটা যেহেতু কম এটা আমরা পড়ে নিব, তাহলে এটাকে আমরা পারবো। ডিক্রিজ হয় ডিক্রিজ ব্লাড গ্লুকোজ যদি কমে যায় তখন ইনসুলিন সিক্রেশন কম হয়। ফাস্টিং এর সময় ইনসুলিন সিক্রেশন কম হয়। সোমাটোস্টেটিন যদি থাকে বেশি তখন ইনসুলিন সিক্রেশন কম হয়। আলফা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটিতে লেপটিনের কারণে ইনসুলিন সিক্রেশন কম হয়। আর যারা অবেস পার্সন তাদের লেপটিন বেশি থাকে, সেজন্য অবেসিটি যাদের তাদের ডায়াবেটিকের রিস্ক বেড়ে যায়, কেননা লেপটিন কম থাকার কারণে ইনসুলিন সিক্রেশনটা, লেপটিন বেশি থাকার কারণে ইনসুলিন সিক্রেশনটা তাদের কম হয়। এরপরে এখানে ইনসুলিন রিলেটেড যে ডিজিজ, সেই ডিজিজটার নাম কি, ডায়াবেটিস মেলাইটাস। এটা নিয়ে অনেক পড়া হবে মেডিসিনে, তারপরও গাইডনে একটি বক্স আছে যেখানে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটা খুব ভালোভাবে পড়ে নেবেন। পার্থক্যটা কি আপনাদের মনে রাখার জন্য আমি একটু বলি, যদি আপনারা বই থেকে পড়তে না পারেন তাহলে এটা শুনে রাখবেন। টাইপ 1 ডায়াবেটিস কম এজে হয়, 0-20, আর অ্যাবভ 30 টাইপ 2। আর বডি মাস টাইপ 1 এ ওয়াস্টেড হয়, ওয়াস্টেড টু নর্মাল। আর নর্মালি টাইপ 2টা কি হয়, অবেস পার্সনদের হয়, যেটা অ্যাডাল্ট এজে হয়। প্লাজমা ইনসুলিন লেভেল লো অর অ্যাবসেন্ট থাকে টাইপ 1 এ, আর টাইপ 2তে নর্মাল টু হাই ইনিশিয়ালি। আর প্লাজমা গ্লুকোগন লেভেল হাই থাকে টাইপ 1 এ, টাইপ 2তেও হাই থাকে, রেজিস্ট্যান্ট টু সাপ্রেশন। আর টাইপ 1 এরটা ক্যান বি সাপ্রেসড। প্লাজমা গ্লুকোজ লেভেল টাইপ 1 এ ইনক্রিজ থাকে, টাইপ 2তে ইনক্রিজ। প্লাজমা গ্লুকোজ লেভেল বাড়ার কারণে তো সেটাকে ডায়াবেটিস বলে, দুইটাতে ইনক্রিজ থাকবে। ইনসুলিন সেন্সিটিভিটিটা নর্মাল থাকে টাইপ 1 এ, আর টাইপ 2তে রিডিউস থাকে। আর থেরাপি টাইপ 1 এ অবশ্যই ট্রিটমেন্ট কি, ইনসুলিন। আর টাইপ 2তে আমরা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দিতে পারি, এরপর ইনসুলিনের দরকার হতে পারে। তো এই দুইটাতে আসলে বেসিক ডিফারেন্সটা কি, অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিনের কারণে কি হয়, ডায়াবেটিস হয়। টাইপ 1 যেটা, এটা হলো অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি, ইনসুলিন নেই সেজন্য টাইপ 1। আর টাইপ 2টা হলো রিলেটিভ ডেফিসিয়েন্সি, ইনসুলিন নর্মাল থাকার পরেও ডায়াবেটিস হবে। কেন হবে, কারণ ইনসুলিনের সেন্সিটিভিটিটা কমে গেছে, আর বিভিন্ন কারণে ইনসুলিন কাজ করতে পারতেছে না, সেজন্য টাইপ 2টা হয় মেইনলি। তাহলে বেসিক ডিফারেন্সটা হলো টাইপ 1 এ অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি হয়, টাইপ 2তে রিলেটিভ ডেফিসিয়েন্সি হয় ইনসুলিনের। এরপরে আমাদের আছে যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের পড়তে হবে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো নিয়ে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান কোনগুলো মেলে, সেকেন্ডারি কোনগুলো, আর অ্যাক্সেসরি কোনগুলো ফিমেলের ক্ষেত্রেও কি। মেলের ক্ষেত্রে প্রাইমারি অর্গান হলো টেস্টিস, আর ফিমেলের ক্ষেত্রে প্রাইমারি অর্গানটা হলো ওভারি। এই দুটো আমরা জেনে রাখবো, এটা এমসিকিউতে হতে পারে। এরপরে এই এক্সিসটা আমাদের জানা ইম্পর্টেন্ট, যে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আমরা জানি এফএসএইচ এন্ড এলএইচ দুটো হরমোন আসে। আরেকটি হরমোন হলো গ্রোথ হরমোন। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে আসে, যেটা অ্যান্টিরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে, সেখান থেকে এফএসএইচ এন্ড এলএইচ আসে। তো এইগুলোর কাজ কি, এটা মনে রাখতে হবে, এখানে ফিজিওলজিতে এটা ইম্পর্টেন্ট, যে লুটিনাইজিং হরমোন কাজ করে লেডিক সেলের উপর কাজ করে টেস্টোস্টেরন সিক্রেশনটা বাড়িয়ে দেয়, যেটা কি করে স্পারমাটোজেনেসিস করে। আর ফলিকুল স্টিমুলেটিং হরমোন কাজ করে সার্টুলি সেলের উপর, যেটা কি করে ইস্ট্রোজেন সিক্রেশনটা বাড়ে। এর সাথে অ্যাক্টিভিন অ্যান্ড ইনহিবিনের সিক্রেশনটাও বাড়ায়। এখন এটা হলো একটা স্পার্মের ফিগার। এখানে কি কি পার্টস আছে আমরা দেখি, হেড, নেক, বডি, টেইল। রিসেন্ট গবেষণায় যেখানে টেইলের ইম্পর্টেন্স নিয়ে বলা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, হেডে কি থাকে, অ্যাক্রোজোম থাকে, অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে। তো অ্যাক্রোজোমাল ক্যাপে কি থাকে, হায়ালুরোনিডেজ এনজাইম থাকে, যেটি কি করে ওভামকে পেনিট্রেট করতে হেল্প করে। তো এখানে ইম্পর্টেন্ট হলো এটা, অ্যাক্রোজোমটা কোথায় থাকে, হেডে থাকে। এরপর সিমেনের কম্পোজিশনটা পড়তে হবে। এখানে কি থাকে, 3 ধরনের জিনিস থাকে মেইনলি। একটা হলো স্পার্ম থাকে, এর সাথে সিক্রেশন থাকে দুইটা অংশের। একটা হলো সেমিনাল ভেসিকুলার সিক্রেশন, অ্যান্ড আরেকটা হলো প্রোস্টেট গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন আসে সেটি। তো এই 3 ধরনের অংশ নিয়ে সিমেন তৈরি হয়। তাহলে সিমেনে কন্ট্রিবিউট করে না কোন অর্গানগুলো, এটা দিয়ে এমসিকিউ আসতে পারে। এই 3টা জিনিস কন্ট্রিবিউট করে সিমেনের কম্পোজিশনে। একটা হলো স্পার্ম, একটা হলো প্রোডাক্টস ফ্রম সেমিনাল ভেসিকল, অ্যান্ড দেন প্রোডাক্টস ফ্রম প্রোস্টেটিক গ্ল্যান্ড। সবচেয়ে বেশি কি, সেমিনাল ফ্লুইড সবচেয়ে বেশি থাকে। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট,
যেমন আমরা জানি সেমিনাল ভেসিকল থেকেও সিক্রেশন আসে, প্রোস্টেট থেকেও আসে। স্পার্ম এনার্জি পায় কি থেকে? ফ্রুক্টোজ থেকে। তো ফ্রুক্টোজ থাকে কোনটাতে? ফ্রুক্টোজ থাকে সেমিনাল ভেসিকুলার ফ্লুইডে, এটা মাথায় রাখতে হবে। আর প্রোস্টেট গ্ল্যান্ডের ফ্লুইডে গ্লুকোজ থাকে, অন্যান্য অনেক ইনগ্রিডিয়েন্ট থাকে, এর মধ্যে গ্লুকোজ থাকে এনার্জি দেওয়ার মতো, কিন্তু স্পার্মের মেইন এনার্জি পায় ফ্রুক্টোজ থেকে, যে ফ্রুক্টোজটা থাকে কিসে? সেমিনাল ফ্লুইডে। এখন ফিমেল অর্গান থেকে এরকম প্রাইমারি আর অ্যাক্সেসরি অর্গান করব। প্রাইমারি অর্গান হলো ওভারি। এরপর যেটি ইম্পর্টেন্ট সেটি হলো মেনস্ট্রুয়াল সাইকেল। এখানে খুব ইম্পর্টেন্ট যে এখানে ডিভিশনগুলো, ফেজ কোনগুলো? মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফারেটিভ ফেজ অ্যান্ড সিক্রেটারি ফেজ। কোন ফেজ কতদিন পর্যন্ত সেটা ইম্পর্টেন্ট। যেমন 1 to day 5 এটি হলো মেনস্ট্রুয়াল ফেজ। এরপর থেকে ডে 14 পর্যন্ত প্রলিফারেটিভ ফেজ। এরপরে 28 ডে পর্যন্ত সিক্রেটারি ফেজ। ইউটেরাইন থিকনেস কখন বেশি থাকে, কখন কম থাকে? বেশি থাকে সিক্রেটারি ফেজের শেষের দিকে একদম বেশি, তারপর যখন মেনস্ট্রুয়াল ফেজ শুরু হয় তখন ইউটেরাইন থিকনেসটা কমে যায়। এখানে ইম্পর্টেন্ট হলো 14 ডে যেটা, সেখানে ওভুলেশন হয়। ওভুলেশন কীভাবে হয়, কিসের জন্য হয়? এলএইচ সার্চের কারণে হয়। তখন এলএইচ হরমোন যেটা লুটিনাইজিং হরমোন সেটা অনেক বেড়ে যায়, তখন কি হয়? ওভুলেশন হয়। তাহলে আমরা এটা ইউটেরাইন চেঞ্জ ডিউরিং মেনস্ট্রুয়েশন, এটা আমরা পড়ে নিব। এরপর হরমোনাল চেঞ্জ কোন দিনে কোনটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটু আগে অলরেডি দেখেছি যে 14 ডেতে ওভুলেশন হয়, সেদিন কি থাকে? এলএইচ হরমোন সবচেয়ে বেশি থাকে, লুটিনাইজিং হরমোন। আর ইস্ট্রোজেনটা প্রলিফারেটিভ ফেজের শেষের দিকে সবচেয়ে পিকে থাকে ইস্ট্রোজেনটা, বাট প্রোজেস্টেরনটা সিক্রেটরি ফেজে সবচেয়ে বেশি থাকে। তো কোন ফেজে কোন হরমোনটা বেশি থাকে সেটি দেখার জন্য এটি খুব ইম্পর্টেন্ট। এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি কোন হরমোনটা কখন সবচেয়ে বেশি থাকে। এরপর এই চ্যাপ্টার থেকে পড়তে হয় যেমন ইনফার্টিলিটি টপিক্সটা আছে। ফার্টিলিটি ডিপেন্ড করে কি কি উপর, মেল ইনফার্টিলিটির কজ কি কি হতে পারে, ফিমেল ইনফার্টিলিটির কজ কি কি হতে পারে, এটা আপনারা যে কোনো বই থেকে পড়ে নেবেন। খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে। কারণ ইম্পর্টেন্ট না কেন? কারণ এখানে স্পেসিফিক সিঙ্গেল বেস প্রশ্ন করার মতো ইনফরমেশন কম আছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে যে পরীক্ষাটা হবে এখানে আনসারগুলো হবে সিঙ্গেল বেসড, মানে একটা অপশন আনসার হবে, 4টা করে অপশন থাকবে, এর মধ্যে একটা আনসার হবে। এখানে খুব বেশি যেমন মুখস্থ করার মতো আমরা রিটেনের জন্য যা পড়তাম এমবিবিএস লেভেলে বা ভাইবার জন্য যা পড়তাম সেগুলো সব ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হলো সেই জিনিসগুলা যে একটা টপিক যখন আমরা পড়ি তখন আমাদের মাথায় রাখতে হবে যেখানে ইউনিক ইনফরমেশন কোনটা, ইউনিক এই টপিকের জন্য ইউনিক কোনটা, সেই টপিকগুলো আমরা বারবার দেখে দেখে পড়বো। আমরা যখন পড়বো টপিকগুলো তখন মার্ক করে রাখবো যেখানে ইউনিক কোনটা, এই টপিক্সের ইউনিক ফিচার কোনটা, সেটাই শুধু পড়বো। এভাবে যদি পড়েন তাহলে দেখবেন পড়াটা খুব ইজি হয়ে যাবে এবং ইফেক্টিভ পড়া হবে। ইফেক্টিভ ইনফরমেশনগুলো আপনাদের মাথায় থাকবে, যদি থাকে তাহলে সহজে পরীক্ষায় ভালো করা যাবে। থ্যাংক ইউ অল।